আজকের গল্প আমি পড়তে চাই। কলমে অপূর্ব গোস্বামী। লেখকের জন্য রইল অনেক শ্রদ্ধা। অতি সাধারণ এক গ্রামের মেয়ে আমি, আর সাধারণ 5টা মধ্যবিত্ত বাঙালি পরিবারের 8 পৌরে মেয়ের মতো। খাবার খাই, বন্ধুদের সাথে খেলা করি, রোজ স্কুলে যাই, হই হই করতে করতে স্কুল থেকে ফিরি। দিন যায়, রাত্রি পার হয় তার নিজস্ব ছন্দে। আমিও আমার গতানুগতিকতায় দিনযাপন করি। আমার খেলতে খুব ভালো লাগে, ততটা পড়তে নয়। আমার ঘর গোছানো, আনাজ কাটা, সন্ধেবেলায় তুলসীতলায় প্রদীপ দেওয়া, এমনকি গোয়াল ঝাড় দিতেও খুব ভালো লাগে। কিন্তু পড়তে চায় না মন। অথচ বাবা ও মা সব সময় বড়দির সাথে পাশের বাড়ির রুমকির সাথে তুলনা করে বলে, দেখ ওরা কাজও করে আবার কত পড়াও করে। আমি বোঝাতে পারি না, ওদের দুটো করতেই মন চায়, আমার একটাতে মন যে। আমার সবচেয়ে ভালো লাগে পুতুল খেলায় বড় বইয়ের খেলা খেলতে। দিদিদের আবার মাস্টার মাস্টার খেলতে পছন্দ। আমার ওটা একেবারে ভালো লাগে না। কি যে বাবা বই খাতা মাস্টার দিদিমণি, সেই পড়া পড়া খেলা। স্কুলেও পড়া পড়া, আবার খেলাতেও পড়া পড়া। ও খেলাটা কচু পড়া। তার চেয়ে রাজপুত্রের মতো বর আসবে ঘোড়ায় চড়ে, লাল রঙের বেনারসি পরা টুকটুকে বউকে বিয়ে করে টক বগিয়ে ঘোড়া ছুটিয়ে হবে পগার পার। ভাবতে ভাবতে সে নিজেই কোণে হয়ে যায়, বুঝতে পারে না। সারাদিনে সংসারের কাজ চুকিয়ে মা যখন মাথায় হাত বুলিয়ে দেয়, তখন আমি মাকে বলি, মা গো, আমার বিয়ে কখন হবে? রাজপুত্র কখন আমায় নিয়ে যাবে? মা বলে, তুই যে এখন অনেক ছোট মা, আর একটু পড়াশোনা কর, আর একটু বড় হয়ে যা, তখন না। কেন মা, আমি তো বড় হয়েছি। তোমার আলু ছুলে দিই, জল এনে দিই, রুটিও একটু আধটু বেলতে পারি। গোল হয় না, তবে চ্যাপটা তো হয়। মা হেসে বলে, তুই তো এখনো ভগ্নাংশের অঙ্ক শিখিসনি, তাহলে কি করে বড় হলি? ওটা না শিখলেও আমি বড় মা, ওটা দিদি শিখুক, ওকে বড় হতে হবে না? তার চেয়ে আমিই বড় হয়ে যাই, কেমন? তবে না আমার রাজপুত্র আসবে, আমায় উড়িয়ে নিয়ে চলে যাবে, আমার মস্ত একটা ঘর থাকবে, আমি দারুণ করে ঘর গোছাবো, বরকে অফিস পাঠাবো, হাতে রুমাল দিয়ে বলবো, আজ একটু অফিস থেকে তাড়াতাড়ি এসো না গো, শপিং করতে যাব। বর আমার কপালে চুমু খেয়ে বলবে, ঠিক আছে সোনা। আমি লজ্জায় রাঙা হয়ে ঘরে মনের খুশিতে গাইব, কত না ভাগ্যে আমার এ জীবন বদলে গেল। মা স্নেহ চুম্বন দিয়ে মাথায় একটা গাঁটটা মেরে বলে, ঘুমাতে এখন শুধু বিয়ে আর বিয়ে। বিয়ে করতেই যেন জন্মেছিস, পাকা মেয়ে কোথাকার। ভালো করে পড়াশোনা করবি কোথায়? তা না, না মা, ওটা দিদি করুক। দিদি অনেক পরে ডাক্তার হবে, আর আমি আমার বাচ্চাকে নিয়ে যাব দিদির কাছে দেখাতে, কত মজা হবে। মা আর না হেসে পারে না, বলে, তোর কালই বিয়ে দেব। সত্যি মা? চলো, সকালে উঠতে হবে, ঘুমো। আমি 7-5 ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। দিদি এখন জয়েন্টের জন্য প্রিপারেশান নিচ্ছে, বাড়িতে জানিয়ে দিয়েছে এখন বিয়ের নাম করবে না। অগত্যা আমায় সবাই চেপে ধরলো। আমি তো 4 পা এগিয়ে, আমার বিয়ে ঠিক হয়ে গেল। ছেলে ইঞ্জিনিয়ার। স্বপ্নে স্বপ্নে আমার জীবন রঙিন থেকে আরও রঙিন হতে লাগলো। আমি যেন ও বাড়িতে পৌঁছেই গেছি। ঘর গোছাচ্ছি, রান্না করছি, শ্বশুর শাশুড়িকে সকাল সকাল চা দিচ্ছি, আর বর অফিস থেকে এসে আমায় জড়িয়ে ধরে বলছে, আমার সোনা বউ। আদরে সোহাগে আমার জীবনের সব স্বপ্নগুলো, যেগুলো আমি ছোট্টবেলা থেকে দেখে এসেছি, তা একটার পর একটা পূর্ণ হয়ে চলেছে। কি মজা, কি মজা। আজ আইবুড়ো ভাত, কাল বিয়ে। বাড়িতে কত লোকজন, মাসি পিসি মামা মামি, দূর সম্পর্কের যত আত্মীয়, সবাই এসেছে বাড়িতে।
প্রথম বিয়ে বলে কথা, সানাই বাজছে, রান্না হচ্ছে, পুরো বাড়ি ফুল দিয়ে সেজে উঠেছে। আর আমার বর, আমার রাজপুত্র তৈরি হচ্ছে আমায় পক্ষীরাজে করে উড়িয়ে নিয়ে যেতে। এত আলো, এত আনন্দ, এত খুশি! আমি তো সেই ছোট্ট থেকে এটাই চেয়েছিলাম। মা এসে বলল, ছোট খুকি, কনে সাজানোর মেয়েটা চলে এসেছে রে, নে উঠে যা। মায়ের হাতটা টেনে মাথাটা মায়ের বুকে রেখে বললাম, মা, আমার কান্না পাচ্ছে কেন মা? বুকের ভেতরটা কেন ফাঁকা হয়ে যাচ্ছে মা? মায়ের চোখের জল আমার আকন্দের মালায় পড়তে লাগলো। মা বলল, তুই তো এটাই চাইতিস মা ছোট থেকে। এখনো তো চাই মা, কিন্তু এত বুকের ভেতরটা কেন এমন করে মুচড়ে মুচড়ে উঠছে মা? আমি যে নিজেকে সামলাতে পারছি না। ও মা, মা! মাকে যতটা জোরে আঁকড়ে ধরা যায় ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলাম। দিদি এসে একবার খবর দিয়ে গেল, তোর শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছে, ওদের গাড়ি ছেড়ে দিয়েছে রে বোন। আমি যেন আজ লজ্জায় রাঙা হয়ে যেতে লাগলাম। অথচ দিদিকে কত না বিয়ের গল্প বলেছি। দিদি বলল, আর লজ্জা পেতে হবে না, বিয়ে করার জন্যই যার জন্ম সে আবার এখন লজ্জা পাচ্ছে। আমায় জড়িয়ে ধরে বলল, বোন, তুই খুব সুখী হবি দেখিস, তোর সংসার হবে সোনার সংসার। কিছুক্ষণ পরে বান্ধবীরা এসে খবর দিল, বর চলে এসেছে, বর চলে এসেছে। আমার বুক কেমন যেন ভয়ে টিপটিপ করতে লাগলো। একে একে হস্তবন্ধন, মালা বদল, সিঁদুর দান, আরও যা যা রিচুয়াল আছে সব পুঙ্খানুপুঙ্খ মেনে বিয়েটা হয়ে গেল। পরের দিন সকালে মায়ের সব ঋণ এক মুঠো চাল ছুঁড়ে শোধ দিয়ে চললাম আমার স্বপ্নের রাজপুত্রের সাথে রাজভবনে। বরের কাঁধে মাথা রেখে ঘুমাতে ঘুমাতে কখন পৌঁছে গেলাম ও বাড়িতে। আমার মনের মতো করেই ওরা আমায় বরণ করলো। পুরো লক্ষ্মী পায়ের ছাপ ফেলে নতুন বাড়িতে প্রবেশ করলাম। সবাই বলে উঠল, কি লক্ষ্মীমন্ত মেয়ে, পায়ের ছাপই তা বলছে। আমি আনন্দে খুশিতে আটখানা হয়ে যেতে লাগলাম। আমি তো এটাই চেয়েছিলাম। লোকজন, খাওয়া দাওয়া, এলাহি আয়োজন, যেন রাজকীয় ব্যাপার। কোনো কিছুর কমি নেই। শুধু সবাই একটা কথাই ভুলে গেল, মুখে মাস্কটা নেই। কেউ কেউ বলল, আর ছাড়ো তো, আর করোনা নেই, আর মাস্ক পরলে সাজুগুজু সব নষ্ট হয়ে যাবে। সব কিছু সারা হয়ে গেলে আমায় সবাই মিলে ঢুকিয়ে দিল আমার আর আমার বরের বেডরুমে। সেখানের ফুলের শয্যা আমায় বিভোর করে তুলল। একে একে সবাই চলে যেতে লাগলো আমায় শুভেচ্ছা জানিয়ে। ঘর ফাঁকা হয়ে গেলে আমি ভয়ে আনন্দে যেন জড়ো হয়ে যেতে লাগলাম। আমার রাজপুত্র ঘরে এলো, মাথার ঘোমটা সরিয়ে বলল, আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। আমিও বুকে মাথা রেখে তার সাথে গুনগুন করে উঠলাম। হঠাৎ সে আমায় একটু সরিয়ে বলল, দাঁড়াও, মনে হচ্ছে অ্যাসিডিটি হয়ে গেছে, একটা প্যান ফট্টি খেয়ে নি। খেয়ে আমার কাছে এসে আমায় জড়িয়ে ধরে কত জমানো কথা বলতে লাগলো। সে সময় আবার সে বলল, আসলে উপোস করেছিলাম তো আগের দিন, তাই বুকের ভেতরটা কেমন যেন করছে। আমি বললাম, হাত বুলিয়ে দেব? ও বলল, দাও। কিছুক্ষণ পরে আর স্থির থাকতে পারলো না, বুকটা যেন জোরে জোরে ওঠানামা করতে লাগলো। আমি ভয় পেয়ে বললাম, তোমার কি হচ্ছে? বলল, খুব কষ্ট হচ্ছে সোনা, যেন শ্বাস নিতে পারছি না, বলে যেন নেতিয়ে পড়ল। আমি রুম থেকে বেরিয়ে চিৎকার করে ছুটলাম, বাবা বাবা ডাকতে ডাকতে। আমাকে এই অবস্থায় দেখে শ্বশুর শাশুড়ি আধো ঘুমে বেরিয়ে এসে বলল, কি হয়েছে মা? বললাম, তোমার ছেলে, চলো দেখবে কেমন করছে। সবাই ছুট লাগালো আমার রুমের দিকে। গিয়ে দেখি ততক্ষণে যেন শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। সবাই মিলে আর সময় নষ্ট না করে অ্যাম্বুলেন্স ডেকে চললো হাসপাতালে। আমি শুধু পড়ে রইলাম সুসজ্জিত ফুলের ঘরে, কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়েছি। সকালে এ ঘরের মা আমায় উঠিয়ে বলল, চিন্তা করিস না মা, তোর বাবা ফিরে এসেছে, বলল অক্সিজেন চলছে, এখন বাবু ভালো আছে। শুনলাম করোনা পজিটিভ, ডাক্তার বলছে ঠিক হয়ে যাবে। আমি মাকে ঝরিয়ে ধরে কাঁদতে লাগলাম। মনে মনে ভাবলাম, আমার এতদিনের স্বপ্ন তুমি ভেঙে দিও না ঠাকুর। এরকম করে দুদিন কাটলো, কখনো সে একটু ভালো তো কখনো খারাপ।
আমরা হাসপাতাল যাওয়া আসা করতে লাগলাম। সে আমার হাত ধরে বলল, ডাক্তার কাল বলেছে হয়তো ছেড়ে দেবে। আমি আবার তোমার কাছে ফিরে যাব সোনা। আমি তার হাতটা দু হাতে চেপে ধরে ডুকরে কেঁদে উঠলাম। সে বলল, কি চিন্তা, কালকেই তো বাড়ি ফিরবো। তুমি কিন্তু খুব সুন্দর করে সেজে কাল আমায় এসে নিয়ে যাবে। হ্যাঁ গো, কাল আমি তোমার মনের মতো সাজবো। আজ আসি কেমন? পরের দিন একেবারে ফুলশয্যার দিনের মতো করে সেজে চললাম হাসপাতাল। ভেন্টিলেশন রুমের বাইরে অপেক্ষা করছি আমরা সবাই। ডাক্তার হন্তদন্ত করে ছুটে এসে বাবাকে বলল, আপনি একটু এদিকে আসুন। আমিও চললাম বাবার সাথে। ডাক্তার একটু দূরে ডেকে বলল, কাল রাত 11টার পর আপনার ছেলের অক্সিজেন লেভেল একদম নেমে যায়। আমরা মেডিকেল বোর্ড গঠন করে চেষ্টা চালালাম রাত 3টে অবধি, কিন্তু আর সে পারল না। 3:45-এ সব নিস্তব্ধ হয়ে গেল। বিশ্বাস করুন, আমরা আপ্রাণ চেষ্টা করেও কিছু করতে পারলাম না। মাপ করবেন। আমার দিকে চেয়ে ডাক্তারবাবু বললেন, আপনাকে খুব খুঁজছিল। আমি আর পারলাম না, বাবার কোলেই ঢলে পড়লাম। যখন চেতনা ফিরল তখন আমি হাসপাতালের বেডে। চোখ খুলে আমার নিজের মাকে দেখতে পেলাম। উঠে মায়ের বুকে ঢুকে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। বললাম, মা গো, আমার সব শেষ মা, আমার সব শেষ। মা বলল, না মা, ওরকম বলো না। দিদি এসে গেছে, বলল, তুই চুপ কর বোন, চুপ কর। বললাম, দিদি, আমি তো সুন্দর একটা সংসার চেয়েছিলাম দিদি, কেন পেলাম না রে? মা বলে উঠল, অতি সংসারী ঘর যে পায় না রে মা। বলে আমার বুকে মাথা দিয়ে ছোট্ট শিশুর মতো কাঁদতে লাগলো। মাকে বললাম, মা গো, আমি পড়তে চাই, মা, পড়তে চাই। কখনো বিয়ে নয় দিদি, তুই খুব পড়, একদম বিয়ে করিস না রে, কখনো না, কখনো না, কখনো না। নমস্কার।